যারা ভালো প্লান্টেড অ্যাকুরিয়াম বানাতে পারে বা আরও ভালোভাবে বলতে গেলে যারা গোল্ডেন রেশিও, রুল অফ থার্ড, ফোকাল পয়েন্ট এগুলো মেনটেন করে যারা সেট আপ বানাতে পারেন, তারা অনেকেই চায় যে সেট আপটার একটা সুন্দর করে ছবি তুলে রাখতে। অনেকে পারে ছবিটা তুলতে, আবার অনেকে ঠিক করে ছবিটা তুলতে পারে না। মানে যেরমভাবে আমরা চোখে দেখছি ঠিক সেইভাবে আমরা ক্যামেরাবন্দি করতে পারি না। আজকে আমি একটা অপরচুনিটি পেয়েছি একটা IAPLC কন্টেস্ট্যান্টের ফটোশ্যুট করার, এবং এই কন্টেস্ট্যান্টটা যার, তাকে আপনারা অনেকেই ভালো করে চেনেন। তিনি হলেন রাজীব দা। কলকাতার মধ্যে সব থেকে বড় প্লান্টেড অ্যাকুরিয়াম যার কাছে আছে, যেটা কিনা 8 ফিট প্লান্টেড অ্যাকুরিয়াম, এবং তিনি একজন হার্ডকোর হবিস্ট বলতে পারেন। এবং ওই 8 ফিট প্লান্টেড অ্যাকুরিয়াম ছাড়াও সে সারা ভারী ভর্তি করে এরকম প্রচুর প্লান্টেড অ্যাকুরিয়াম সেট আপ করে রেখেছেন। আপনারা সেই ভিডিও দেখতে চাইলেও চ্যানেলে রাজীবদার সাথে আমার একটা পডকাস্ট ভিডিও আছে, যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমরা রাজীবদার থেকে এইটা জানবো যে একটা কন্টেস্ট্যান্ট বানাতে গেলে কোন কোন জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হয়, ওই একটা দিনের ফটোশ্যুটের জন্য ট্যাঙ্কটাকে কতটা মেনটেন করে রাখতে হয়, তার হার্ডস্কেপের ভূমিকা কতটা, সাথে সঠিক প্লান্টেশন কতটা ইম্পর্টেন্ট, সাথে সঠিক ফিশ সিলেকশন কতটা ইম্পর্টেন্ট। যদিও বা রাজীবদার ফিশ সিলেকশন নিয়ে তার নিজস্ব কিছু থটস আছে, এগুলো সবটাই আজকে আমরা জানবো। মানে একটা কন্টেস্ট্যান্টের A to Z একদম শুরু থেকে একদম শেষ অবধি সবটাই আজকে আমরা রাজীবদার থেকে জানার চেষ্টা করব। আর সাথে একটা কন্টেস্ট্যান্টের ফটোশ্যুট কীভাবে করতে হয় সেটাও আমরা দেখব। শুধু কন্টেস্ট্যান্ট কেন, এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে আপনার বানানো প্ল্যান্টেড অ্যাকুরিয়ামটাকেও সুন্দরভাবে ফটোশ্যুট করে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে শোকেস করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি শুভ, আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। চলুন তাহলে প্রথমেই শুরু করা যাক রাজীবদার সাথে আলোচনা দিয়ে। উনি এই অ্যাকুরিয়ামটার পেছনে কতটা এফর্ট দিয়েছে, আসুন ওনার থেকেই জেনে নেওয়া যাক। প্রকৃতিকে কি তুমি কেটে ফেলে শেষ করে ফেলতে পারবে না। বড় গাছ কেটে ফেলার গায়ে তার গায়ে শ্যাওলা হয়েছে, মস হয়েছে, আগাছা হয়েছে, মানে মোটামুটি 30 to 35 টাইপ অফ প্ল্যান্টস আমি ইউজ করেছি। এই জন্য ম্যাক্সিমাম হবিজরা কি করে, যেগুলো লোটেক গাছ সেগুলো ইউজ করে। তো এইটাকেও বলতে পারো আমি একটা মাইনরিটি মনের মধ্যে একটা চ্যালেঞ্জ হিসেবে আমি নিয়েছি, যে কেন যদি ওয়ার্ল্ড ক্লাস অ্যাকোয়াস্কেপিংও করি তার মধ্যে 30-35 রকমের গাছ থাকে। তো কন্টেস্ট্যান্ট বানাতে গেলে প্রথম তোমাকে এটা ভাবতে হবে যে আমি কি বানাচ্ছি। মানে কিছু একটা বানালে কিন্তু কন্টেস্ট্যান্ট হবে না, পুরো জঙ্গল হয়ে গেল তো পেছনটা, তার মানে ফোকাল লেন্থটা কোথায়, মানে কোথায় গিয়ে ক্যামেরার লেন্সটা ফোকাল করবে। ঠিক, দেওয়াল নেই, সবই গাছ, তাহলে যে আলোটা রিভাইন্ড আসবে সেই আলোটা কোথায়, আলোটা নেই। মানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা তোমার পুরো প্লাস্টিক, আচ্ছা গাছটা তার পরেই আছে, আগে প্রচুর জলটা প্লাস্টিকে ধাক্কা খাচ্ছে। তুমি বলো যে এই যে ট্যাঙ্কটা কন্টেস্ট্যান্টটা, এটা তোমার রেডি করার জন্য একদম প্রথমে তুমি কি করেছো? প্রথমে তো দেখো, আমি কন্টেস্ট ট্যাঙ্ক বলতে ইন্সপায়ার্ড, আমার একটা IAPLC কন্টেস্ট ট্যাঙ্ক করতে হবে, একটা ইন্টারন্যাশনাল কন্টেস্ট। তাকে সেই লেভেলের ট্যাঙ্ক আমি তো প্রাইজ পাই, নমিনেশন আসুক বা না আসুক, একবারে একটা জিনিস দেবো যে না, যেটা দেখে যে জিনিসটা ভালো হয়েছে, আমার রুলস মেনে করেছি, ঠিক আছে। তো কন্টেস্ট ট্যাঙ্ক বানাতে গেলে প্রথম তোমাকে এটা ভাবতে হবে যে আমি কি বানাচ্ছি। মানে কিছু একটা বানালে কিন্তু কন্টেস্ট ট্যাঙ্ক হবে না। মানে হয়তো তুমি কিছু একটা বানাতে কিছু একটা বানিয়ে ফেলেছো, জঙ্গল বানিয়ে ফেলেছো বা কোনো একটা পাহাড়ের কিছু বানিয়ে ফেলেছো। ফার্স্ট তোমার মানে এটা কনসেপ্ট ক্লিয়ার হতে হবে নিজের কাছে যে আমি কি বানাতে যাচ্ছি, আমি কি বানাচ্ছি, একটা থিম থাকবে। হ্যাঁ, থিমটা কি, যে আমি এই অ্যাকোয়াস্কেপের মাধ্যমে কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি। আমি একটা জিনিস বানালাম, সেটার মানে সামনে বসে আমি বুঝতে পারছি না কি বানিয়েছি, তাহলে জাজেরা কি বুঝবে? ঠিক, এটা তো ঠিক। আমি একটা বললাম, এটা জানো তো একটা গাছ, এটা একটা পাথর, এটা একটা পাহাড়, কিন্তু ওটা কি কি বানিয়েছো তুমি সেটা বোঝাতে হবে, সবাই বুঝতে পারবে সেরকম। থিমটা কি, তুমি তো একটা স্কেপ বানিয়েছো, ভেরি গুড, বাট থিমটা কি? আমার যেমন এটার যে থিমটা আমি করেছি সেটা হচ্ছে যে বড় বড় গাছ আমরা কেটে ফেলছি, তাতে ওয়ার্ল্ড একদিন কিন্তু শেষ হয়ে যাবে।
গাছ কাটা মানে তো আমরা জানি গাছ কাটা মানে জীবন কাটা। এখন অন্তত 500 কোটি গাছ লাগাতে হবে 50 ইয়ার্সের মধ্যে। তো যেগুলো বড় বড় গাছ, মানে ধরো যে গাছটা ধরো 500 বছরের প্রাচীন গাছ, সেই গাছ যে অক্সিজেন জেনারেট করে বা যা যা তার ফ্যাসিলিটিসে এনভায়রনমেন্টের জন্য যা কন্ট্রিবিউশন করে, ওই একটা গাছ কেটে ফেলা মানে 1 লাখ গাছ কেটে ফেলা, বড় গাছ। দেখবে এই ড্রিফটউডটা যেটা দেখবে একটা বড় গাছ কেটে ফেলা হয়েছে, এটা একটা বড় গাছ কেটে ফেলা হয়েছে, এটা একটা বড় গাছের কেটে ফেলা হয়েছে। আমার এই স্কেপটার নাম আমি দিয়েছি সেভ ট্রিজ সেভ আর্থ, গাছ বাঁচাও পৃথিবী বাঁচাও। ভালো। এটা কিন্তু যদি একটা জাজ বা কোনো সাধারণ মানুষ 2 মিনিট বসে ভাবে এই স্কেপটা কি বানিয়েছে, ঠিক আমি ঠিক বুঝতে পারছি না। গাছের গুড়িগুলোর দিকে তাকালেও বুঝতে পারবে গুড়িটা ওপর থেকে কাটা, ঠিক বড় গাছটাকে কেটে দিয়েছে। এবার প্রকৃতিকে কি তুমি কেটে ফেলে শেষ করে ফেলতে পারবে না। বড় গাছ কেটে ফেলার গায়ে তার গায়ে শ্যাওলা হয়েছে, মস হয়েছে, আগাছা হয়েছে, এটা জলের তলায়, সেজন্য জলের গাছগুলোর নাম স্পেসিফিক সেগুলো ইউজ করা হয়েছে। এই থিঙ্কিংটা আমার মাথায় পরিষ্কারভাবে এসছে যে আমি এই জিনিসটা দেখাতে চাইছি জজকে, বা যারা কন্টেস্টে যারা জাজিং করবে তারা যেন এক কথায় দেখে এটার মানে বুঝতে পারে। কারণ 10,000, 20,000, 30,000 অ্যাপ্লিকেশন একটা ওয়ার্ল্ড কম্পিটিশন। তুমি দেখবে IIPLC র্যাঙ্কিং আমি 2017 থেকে ফলো করেছি, টপ 300 ফলো করেছি। তাতে যেগুলো প্রাইস টপ 20, টপ 10, টপ 7, টপ 100-এ এসছে, সেই অ্যাকোয়াস্কেপগুলোর কিন্তু পার্টিকুলার একটা স্টোরি আছে। তোমায় কাউকে বোঝাতে পারে না, তুমি সামনে রাখলেই দেখে এমন ভাবে স্কেপটা করে যে পৃথিবীটা ফেটে যাচ্ছে। এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি জাজ নই, সাধারণ মানুষ বুঝতে পারছি পৃথিবী ফেটে যাচ্ছে। তারপর তুমি দেখো একটা বড় বট গাছ, বিরাট বট গাছ, পাশ দিয়ে রাস্তা চলে গেছে, তুমি দেখে বুঝতে পারছো কি। আমি এটাও দেখেছি যে যারা টপ 10-এ বা টপ 20 বা টপ 100-এ নেই, পরের যে অ্যাকোয়াস্কেপ গুলো অত্যন্ত সুন্দর, দারুণ কালারফুল, লাস্ট প্ল্যান্টেড, কিন্তু ওটা দেখে আমি শুধু ভালো লাগছে কিন্তু বুঝতে পারছি না এর মধ্যে কি থিম আছে। মানে আমি নিজেও বুঝতে পারছি না, ভালো সুন্দর, যতটা সুন্দর লাগে, মানে থটটা প্রমিনেন্ট হতে হবে, থটটা প্রমিনেন্ট, যাতে এক কথায় ক্রাইটেরিয়া যা আছে ম্যাচ খায়। ক্রাইটেরিয়াতে আমরা সেকেন্ডারি যাবো, কি কি ক্রাইটেরিয়া, আর জাস্ট দেখে যেন ওটা রিয়েলাইজ করতে পারে কি বানিয়েছে। এখানে তুমি ক রকমের প্লান্টস ইউজ করেছো আর কি কি প্লান্টস তুমি ইউজ করেছো? এখানে দেখো, এখানে মোটামুটি 30 to 35 টাইপ অফ প্ল্যান্টস আমি ইউজ করেছি। এটা কেন ইউজ করেছি আমি এটা দেখলাম, এটা আমার থিঙ্কিং যে এটা প্রাইজ কন্টেস্টে পাক না পাক, এটা দেখানোর জন্য ওয়ার্ল্ডে যাচ্ছে, ওয়ার্ল্ডের জাজেরা দেখবে। এটা দেখার জিনিস এইটা যে সবসময় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যেগুলো হচ্ছে, তারা কি করছে, স্কেপিংটাকে একটা ওই কন্টেস্ট স্কেপিং করছে, একটা তার স্টোরি থাকছে, এক কথায় গেলেই তুমি দেখে বুঝতে পারছো যে না ওর মধ্যে কি দেখাতে চাইছে। তার মধ্যে দেখবে গ্রিন প্ল্যান্টেশনটা বেশি ইউজ হয়, 1-2 রকমের 3 রকমের গাছই তারা ইউজ করে, মসটা বেশি ইউজ হয়, এত প্ল্যান্ট ইউজ হয় যেগুলো ইজি টু গ্রো প্ল্যান্ট। এবং ইভেন গত বছর যে ব্রাজিল ফার্স্ট হয়েছে, তাতেও দেখবে ইজি টু গ্রো প্ল্যান্ট গ্রাস, পেছনে তোমার হচ্ছে গ্রিন, হয়তো তোমার ওটা HM হবে বা গ্রিন রোটালা হবে, আর একটু মসেস, আর 2 বা 4টে বুসি ফেলেন। এর থেকে বেশি কিন্তু কেউ রিস্ক নেয় না। তার কারণ প্রথমত হচ্ছে অতগুলো গাছের ওয়াটার প্যারামিটার আলাদা আলাদা দরকার হতে পারে। এক ধরনের ওয়াটার প্যারামিটার যে গাছ চাই সেই ধরনের গাছ যদি আমরা লাগাই, তাহলে স্কেপটা করা ইজি, গ্রো করা ইজি, অ্যালগি মেনটেন করা ইজি। তারপরে ধরো যে স্কেপটা আমরা করলাম, যদি গাছ আমরা ওয়েল ভাবে মেনটেন করি, গাছ জঙ্গল হয়ে যাবে, তাকে মেনটেন করে সেই শেপে রাখাটা দরকার। এই জন্য ম্যাক্সিমাম হবিজরা কি করে, যেগুলো লোটেক গাছ সেগুলো ইউজ করে। তো এইটাকেও বলতে পারো আমি একটা মাইনরিটি মনের মধ্যে একটা চ্যালেঞ্জ হিসেবে আমি নিয়েছি, যে কেন যদি ওয়ার্ল্ড ক্লাস অ্যাকোয়াস্কেপিং করি তার মধ্যে 30-35 রকমের গাছ থাকবে, কালারফুল থাকবে। এর মধ্যে দেখো পেছনে রোটালা সাইলন আছে, রোটালা ব্লাড রেড আছে, পিনান্ডিভিরা ইউকেটা আমরা খুবই অল্প দিয়েছিলাম, খুব ভালো ডেন্স হয়েছে, এটা তো অনেকবার কাটিং করার পরে দেখছো অনেকবার কাটিং করা হয়েছে। বুসিফ্লেন্দ্রা আছে কিছু, এর মধ্যে বুসিফ্লেন্দ্রা পিঙ্ক আছে, এটা খুব রেয়ার প্ল্যান্ট, দেখবে পিঙ্ক পাতা, মিনি এগুলো। বুসিফ্লেন্দ্রা বেশি বড় হবে না, কারণ বড় হলে সামনে ফ্রন্টটা ঢেকে যাবে। এখানে কার্পেটিং এ কত রকমের কার্পেটিং তোমার দেখো, এখানে রয়েছে হচ্ছে হেয়ার গ্রাস, হেয়ার গ্রাসের সাথে রয়েছে তোমার টেনেলাম রেড আছে, টেনেলাম গ্রিন আছে, টেনেলাম ব্রডলিভ আছে, তারপর তোমার পোলারিস আছে, তারপর রত্নাগিরি আছে, তারপর এখানে তোমার রেনকি মিনি আছে, হেলফেরি আছে, কিছু হেলফেরি আছে। মেইনলি কার্পেটের মধ্যে 3টে, একটা হেয়ার গ্রাস, একটা রেড, টেনেলাম রেড, টেনেলাম গ্রিন, টেনেলাম ব্রডলিভ। আচ্ছা, মিড গ্রাউন্ডে যেহেতু দেখা যাচ্ছে না, একটা দেখো ফোকাল লেন্থ, এই যে মাঝখানটা একটা ফোকাল লেন্থ, এখন অত বড় ফোকাল লেন্থ। ঠিক, ফোকাল লেন্থটা কি, এটা একটা কনফিউশন যে ফোকাল লেন্থটা কি। ফোকাল লেন্থটা হচ্ছে যে পুরোটা আমি ঢেকে দিলাম গাছ দিয়ে পেছনে,
তাহলে স্কেপটা কিন্তু ঘেটে গেল। কেন? পুরো জঙ্গল হয়ে গেল তো পেছনটা, তার মানে ফোকাল লেন্থটা কোথায়, মানে কোথায় গিয়ে ক্যামেরার লেন্সটা ফোকাল করবে? ঠিক, দেওয়াল নেই, সবই গাছ। তাহলে যে আলোটা রিভাইন্ড আসবে, সেই আলোটা কোথায়? আলোটা নেই। একটা ধরো সাদা রঙের আমি পেছনে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, মানে কিছুটা জায়গা তোমায় ছাড়তে হবে, কিছু জায়গায় ছাড়তে হবে যেখানে আলোটা তোমার রিফ্লেক্ট করবে, যে বোঝা যাবে একটা আকাশ। মানে ম্যাক্সিমাম কি জঙ্গলের থিম করলাম, পাহাড়ের একটা থিম করলাম, তো সেখানে কি হয়, দুটো গাছ যেরকম পড়ে আছে, মাঝখান থেকে পথ চলে গেছে, তো দূরে আকাশটা দেখা যাচ্ছে, ওটাই ফোকাল লেন্থ আকাশটা। যদি আকাশ তুমি পুরো ঘন জঙ্গলে ঢেকে দাও তাহলে আর সেটা তো ফোকাল লেন্থ থাকছে না, সৌন্দর্যটা থাকছে না। তো ফোকাল লেন্থ মাস, সেটা এই জায়গায় কেউ স্কেপ করে এখানে একটা ফোকাল লেন্থ করতে পারে, কেউ মিডিলে করেছি আমি, কেউ এই জায়গায় গাছের এখানে কাটিং করে একটা ওখানে ফোকাল লেন্থ করতে পারে, দুটো তিনটে করতে পারে, একটা সিঙ্গেল করতে পারে। সেকেন্ডারি হচ্ছে ডেপথ। ডেপথটা কি? ডেপথটা হচ্ছে যে কতটা মানে দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এটা করতে গেলে প্রথম দেখো ট্যাঙ্ক সাইজ নিয়ে একটু বলতে হবে। অনেকে কি করছে, লম্বা করে দিল, চওড়াটা করছে না, হোয়াইটটা দেখা গেল 1 ফুট, তাতে কিন্তু সেই লেভেলের অ্যাকোয়াসকে পারবে না। কেন? তুমি যখনই গাছ দিলে, সামনে কার্পেট করলে, মিডিলে কিছু করলে, সেই জায়গাটা তুমি স্পেসটা পাবে না, ডেপথটাও আসবে না, সরু তো। তুমি যখনই ক্যামেরা দিলে ছবি তুলবে তখন দেখবে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। ডেপথের জন্য তোমাকে পেছনে বাড়াতে, আমি বলি যদি পারফেক্ট কন্টেস্ট ট্যাঙ্ক করতে হয় মিনিমাম 18 ইঞ্চি, ম্যাক্সিমাম 24 ইঞ্চি হলে ভালো। এটার ডেপথটা 24 ইঞ্চি আছে, 2 ফুট ডেপথ, 1.5 ফুট হাইট, 4 ফুট লেন্থ। তো 2 ফুট ডেপথ হলে অনেক কিছু বানানো যাবে, অনেকটা জায়গা পাওয়া যাবে চওড়ায়। আর যখন তুমি দেখবে অনেকটা দূর দেখা যাবে। কেউ এরকম 1 ফুট মধ্যে যদি কন্টেস্ট ট্যাঙ্ক বানাতে যায়, সে নিজেই স্যাটিসফাইড হবে না, বানাতে পারবে না। ডেপথটা তোমাকে অন্তত 1.5 ফুট মিনিমাম, 2 ফুট। আমি এমনও দেখি যে 2.5 ফুটও ডেপথ করেছি। এইবার যেটা কন্টেস্টে দেখে যে তোমার প্ল্যান্টেশনের ফরমেশন কি আছে। ফরমেশন বলতে যেমন তুমি বললে কার্পেট, সামনেটা কার্পেট, সামনে যদি আমি ধরো একটা কিছু এমন গাছ দিয়ে দিই যেটা সামনেটা ঢেকে দিচ্ছি, তাহলে তার ব্যাকগ্রাউন্ডের কিছু স্কেপ আমার দেখাই যাবে না। গাছটাকে যতবারই কাটবেও বড় হয়ে যাবে। তাহলে সামনে আমাকে সেই ধরনের গাছ ইউজ করতে হবে যেটা কার্পেটিং করবে, বড় হবে না। আর পেছনের যে গাছগুলোকে অ্যাকচুয়ালি হচ্ছে সাজিয়ে রাখতে হবে। সাজিয়ে রাখা মানে ধরো জঙ্গল বেড়ে গেল, ওকে কাট করে একটা শেপ দিতে হবে। তুমি গোল দিতে পারো, তুমি রেক্ট্যাঙ্গুলার দিতে পারো, তুমি ত্রিভুজাকৃতি দিতে পারো। সেই শেপে তোমাকে রাখলে তবে সেটা একটা কন্টেস্ট ট্যাঙ্কে মানানসই, ডেপথটা তুমি আরো বুঝতে পারবে। ইলোমেলো জিনিস কন্টেস্ট ট্যাঙ্কে গেলে কিন্তু রিঅ্যাকশনের চান্স বেশি থাকে। গাছ দেওয়া আছে কিন্তু এলোমেলো ভাবে, ঠিক আছে, ওটাকে তোমায় কাটিং করে একটা জায়গায় আনতে হবে, সাজানো ভাবে আনতে হবে, যাতে দেখে লোকের ভালো লাগে। আমি যদি জাজ হই যে কোনো কন্টেস্টে, আমি যদি জাজ হই, আমি দুটো জিনিস সবার আগে দেখবো, যে ফিশের কি হেলথ। ফিশের হেলথ কি করে বুঝবো? ফিশের কালার। আজ ধরো এই যে কঙ্গোগুলো এখানে খেলছে, এই কঙ্গোর যে কালার, এটা পারফেক্ট কালার, এর থেকে বেশি কঙ্গোর কালার আসতে পারে না। কার্ডিনাল বা এই যে দেখো তোমার এই মাছটা, এই চেরি বার্বের ডিপ রেড কালার। তো এটা ন্যাচারাল হ্যাবিটেট ছাড়া তুমি আনতে পারবে না। যদি ইকোসিস্টেম যদি গুড না হয়, ইকোসিস্টেম যদি প্রপারলি ওয়ার্ক না করে, অ্যামোনিয়া নাইট্রেট থাকে, তাহলে এই কালার আসবে না, মাছ তো মরেও যাবে। আরে কালার তো কোনো দেখানোর প্রশ্ন নেই। এটা দেখানোর খুব দরকার যে মাছের কালার ঠিক। সেকেন্ডারি হচ্ছে গাছের কালার, গাছের গ্রোথ। এই যে দেখো গাছ এখন প্রত্যেকটা দেখো ফটোসিনথেসিস করছে। এখানে তুমি দেখো পেনান্ডিফিটা থেকে নিয়ে রোটালা থেকে নিয়ে সবকিছু ফটোসিনথেসিস করছে, পার্লিং করছে মানে অক্সিজেন জেনারেট করছে, মানে ও যে প্রপার মানে ইকোসিস্টেম এস্টাবলিশ। এটা জাজেরা দেখে। এবার যারা জাজিং করছে, কেন জাজিং করছে, তারা তো অনেক কিছু জানে বলে জাজিং করছে, তারা এক ঝলক দেখেই বুঝতে পারবে। তুমি একটা গাছ ধরো আজ তুমি প্ল্যান করে দিয়েছো, সেই গাছটা দেখেই বুঝতে পারবে যেটা 2 দিন আগে প্ল্যান করা। গাছ এস্টাবলিশড হওয়া গাছ দেখে সে বুঝতে পারবে। তো গাছের কোয়ালিটি, গাছের গ্রোথ, গাছের কালার, মাছের গ্রোথ, মাছের প্লেফুল এনভায়রনমেন্ট চাই, মাছের কালার, এগুলো দেখে একটা জাজ ক্রাইটেরিয়ার মধ্যে এগুলো আসে। আর আমি একটু বেশি ধরনেরই গাছ দিয়েছি, এতটা গাছও হয়তো মানে কম্পিটিশন লেভেলে ট্যাঙ্ক ইউজ করে না, এত করেন। হ্যাঁ, আমি করেছি মানে একটু টাফও হয়েছে। যত বেশি গাছ ইউজ করবো তত বেশি কাটতে হবে, তত বেশি ঝামেলা, কোনো গাছটা এই হচ্ছে, কোনো গাছটা প্রবলেম হচ্ছে, চেষ্টা করেছি। এবারে বলো, এই যে ট্যাঙ্কটা বানাতে গিয়ে তুমি কোন কোন প্রবলেমগুলো ফেস করেছো এবং সেই প্রবলেমগুলো তুমি কিভাবে ম্যানেজ করে এখন এই পর্যায়ে নিয়ে এসেছো? দেখো, ফার্স্ট অফ অল আমি তোমায় বলি, যেটা আমার এখানে তুমি আগে ভিডিও একটা বানিয়েছো, আমার সবই বোর্ডিং ওয়াটার। এটা এখনো আইএপিএসসি কোনো কলাম নেই যে কি ওয়াটার ইউজ করো, এটা দিলে ওরা প্রথমেই চমকে উঠবে।
অবশ্যই আয়রন ওয়াটার, ইভেন তোমার ভিডিওটা যখন আমি দিয়েছিলাম অনেকেই আশ্চর্য হয়েছিল যে বোরিং ওয়াটারে এই কোয়ালিটির। এবং তোমার ভিডিও পাবলিশের পরে একটা মানে হাটে আমার বন্ধু তারা দোকান লাগায়, সে আমাকে রীতিমতো বললো, রাইবদা তোমার সবাই চিনে গেছে আর তোমার এরপরে সিজিএম এর প্রোডাক্ট বিক্রি বেড়ে গেছে, সবাই সিজিএমটা মানে ইউজ করে তারা রেজাল্ট পাচ্ছে। এবং আমাকে ফোন করে অনেকে বলেছে যে আমার মানে গাছই হতো না, এই সিজিএম এর পর ওয়াটার প্যারামিটার আমার পারফেক্ট হয়ে গেছে। তো এখানে দেখো প্রথম প্রবলেম হচ্ছে ওয়াটার। একটা কম্পিটিশন ট্যাঙ্ক আয়রন ওয়াটার দিয়ে করা, তার মধ্যে 33-35 ভ্যারাইটি গাছ, তার ডিফারেন্ট ডিমান্ড। তুমি দেখো এখানে রোটালাও আছে, পিনান্ডিফিটাও আছে, আবার স্যামুলাস পারভিফ্লোরাস তোমার পেছনে হয়ে রয়েছে, সফট ওয়াটারও আছে, হার্ড ওয়াটারও গাছ আছে, দুটোকে আমি গ্রো করাচ্ছি। ইভেন রত্নাগিরি হয়ে রয়েছে, হ্যাঁ পোলারিস হয়ে রয়েছে, এরিয়াক্লোন হয়ে রয়েছে, সফট ওয়াটারের গাছ। তো এটাকে প্রথম মেনটেন করা, ওয়াটারটাকে ঠিক করা। কারণ প্রথমে যেহেতু আমাদের বোর্ডিং ওয়াটার, তোমার আমি ফটোস দিয়ে দেবো, প্রচুর পরিমাণে ডায়টম এসছে, মানে ট্যাঙ্কটা দেখলে চিনতে পারবে। মানে এই ট্যাঙ্কটা কি তোমার গোটাটাই বোর্ডিং ওয়াটারই করা নাকি মিক্স করা কিছু? টোটাল কিছু মিক্স নেই, টোটাল বোর্ডিং ওয়াটার, মানে মাটির তলার জল যেটা ওটা আয়রন। আচ্ছা, টোটালটাই আয়রন জল দিয়ে আমার পুরো গ্যালারি মেনটেন। এটাও তো আর ডিফারেন্ট কিছু নয়। এর প্রথমে ছবি তুমি দেখবে যে পুরো একদম কালো হয়ে গেছে ঝুল, মানে মনে হলো সব প্ল্যান্ট মনে হয় মরে গেল। ঠিক প্রতিবারই হয়, এবারও হয়েছে। তো আমি টেন্স কোনো ব্যাপার নেই, সেটাকে আমি ওই সিজিএম এর 3টে প্রোডাক্ট, প্রিস্টিন, স্টেবিলিটি আর হচ্ছে তোমার ক্লিয়ারিটি, তারপর তোমার হচ্ছে প্রাইম, এই 4টে দিয়ে আমি ম্যানেজ করে ওয়াটার প্যারামিটারটাকে আমি ব্যালেন্স করে নিলাম। ডায়েটম যাওয়ার সময় কি হলো, মানে যাকে বলে কপাল ফাঁড়া, হঠাৎ করে ট্যাঙ্কের এই সাইডটা লিক হয়ে গেল, যে বানিয়েছিল ছেলেটা। আচ্ছা, আমি তাকে দোষারোপ করছি না, হতে পারে। হ্যাঁ, কম্প্রেসার ট্যাঙ্ক যখন একটা জায়গায় এস্টাবলিশড হওয়া শুরু করলো, সেই সময় লিক হয়ে গেল। লিক হয়ে যাওয়াতে কি হলো, এতটা জল কমিয়ে রাখতে হচ্ছিল, উপরের গাছগুলো মেল্ট হয়ে গেল। একদিন দুদিন সে আসে না, আজ আসে কাল আছে করে এলো, এসে ছেলেটা করে দিল। আমি সব বার করে করতে পারবো না, স্কেল এস্টাবলিশড হয়ে গেছে। এখান থেকে ও চেঁচে একটু আঠা ঢুকিয়ে পেস্ট করে ভেতরে দিল, ওইভাবে 7-8 দিন শুকোলো। আচ্ছা, এই একটা বড় ধাক্কা ট্যাঙ্ক খেলো। তারপর আবার জল ফিল আপ করে গাছ কাটিং করে আবার সেটাকে রিগ্রোথ করার চেষ্টা করা হলো। হতে না হতে আরেকটা প্রবলেম অ্যারাইজ করলো। পেছনে আমি বলেছিলাম একটা পেছনে সাম্প বানিয়ে দাও, ইন্টারনাল পেছনে ব্যাক সাম্প হলে আমার যেহেতু চওড়াটা 24 ইঞ্চি আছে, 3 ইঞ্চি একটা কমিয়ে দাও, দিয়ে একটা সাম্প বানিয়ে দাও, ইন্টারনাল সাম্প। তো ন্যাচারালি আমি বলছিলাম ব্যাকগ্রাউন্ডে তুমি একটা ভিনাইল লাগিয়ে দাও, তা তোমার জলের তলায় অসুবিধা হবে, তুমি একটা ফাইবার বসিয়ে দিও। ছেলেটা কি করলো, কাঁচের ওপরে ফাইবার বসাতে বলেছি, সামটা বানিয়ে ও ফাইবার দিয়ে সাম বানিয়েছে পেছনে। একটা 350-400 লিটার ভলিউমের ট্যাঙ্ক, সেখানে একটা প্লাস্টিকের ফাইবার কি আর থাকে? কোনোদিন নিতে পারে না। ঠিক এটা ঠিক হয়ে গেল, ফাইবারটা খুলে গেল পেছন থেকে। হ্যাঁ, তো হবে, সামটা খুলে গেল, ইন্টারনাল ওই স্কেপিং অবস্থায় সামটা খুলে গেল। এবার আমি দেখলাম যে আমার তো স্কেপ আর তুলে করার সময় নেই, 3টে মাস আর বাকি আছে সাবমিশন, আমি তো পারবো না। কি করলাম তুমি একটুখানি পরে দেখিয়ে দেবে, উপরে দুটো এরকম অ্যাঙ্গেল লোহা দিয়ে আমি লাগিয়ে দিলাম 3টে জায়গায়। আচ্ছা, নিচেটা তো মাটি চেপে ধরে রয়েছে, ওপর থেকে আমি এরকম অ্যাঙ্গেল লাগিয়ে দিলাম, সেই অবস্থাতেই এটা আছে। প্লাস্টিকের ব্যাকগ্রাউন্ড, মানে খুব শোচনীয় অবস্থাতে রয়েছে এখন। প্লাস্টিকের উপর ধাক্কা লাগিয়ে জলটা, প্লাস্টিক ওটা ফাইবার, মানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা তোমার পুরো প্লাস্টিক। আচ্ছা, কাজটা তার পরেই আছে, আগে প্রচুর জলটা প্লাস্টিকে ধাক্কা খাচ্ছে, যখন তখন প্লাস্টিকটা আমি হেলে এরকম উল্টে। হ্যাঁ, সে তো হতেই পারে, কিন্তু আমি ওকে চারদিক দিয়ে ভগবানের দয়া প্ল্যান দিয়ে রেখে দিয়েছি। এরপর দেখো আমি তোমায় বলছি, এই যে ইন্টারনাল সামটা করেছে, ওর আউটপুটটা ওইখানে। এটা তো পরে আমি করেছি সলিউশন। আচ্ছা, ওখান থেকে সাম্পের জলটা প্রচুর ধাক্কা দিচ্ছিল। ব্যাকগ্রাউন্ডে প্রথমে আমার রোটালা ছিল, এইচআরএ ছিল, আর রোটালি ফলিয়া ছিল, ভালো গ্রোথ। ওই ধাক্কা খেয়ে 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 স্টান্ট হয়ে গেল। ব্ল্যাকবিড অ্যালগি চলে এলো ওদের গায়ে, রোটালার গায়ে, অত জোর ফ্লো কমানো যাচ্ছে না, কোনো সুইচ নেই। লাস্ট 15-20 ডেজ, 15 ডেজ 14-15 ডেজ আগে আমি সব রোটালা তুলে ফেললাম পেছন থেকে গ্রোথ অবস্থায়। আচ্ছা, দিয়েই যে পেছনে রোটালাটা আবার ডেন্স করেছি, এটা 15 ডেজের মধ্যে। আচ্ছা, মানে এতগুলো পার্ট আমাকে ধাক্কা দিয়েছে। আচ্ছা, এবারে তুমি বলে, এই যে অনেকে জানতে চায় যে যখন কন্টেস্ট ট্যাঙ্ক বানাবে, তার একটা মিনিমাম সাইজটা কত হওয়া উচিত? কন্টেস্ট ট্যাঙ্ক যদি সে প্রপারলি মানে মন থেকে ভালো করে করতে চায়, যে আমি একটা ভালো স্কেপ করবো, মিনিমাম ট্যাঙ্ক সাইজ কিন্তু 3 ফুট হওয়া দরকার। আচ্ছা, মিনিমাম 2 ফুটও ভালো স্কেপ দাঁড় করানো যাবে না। মানে আমি যখন আমরা সাবমিট করব, তো ওখানে মিনিমাম তোমার সাইজটা মিনিমাম কিছু নেই। আচ্ছা, কোনো ম্যান্ডেটারি, বড়রও কোনো ম্যান্ডেটারি কিছু নেই, কোনো সাইজ লিমিটেশন নেই। আচ্ছা, ছোটরও কোনো সাইজ লিমিটেশন নেই। কিন্তু একটা স্কেপ যেগুলো সাবমিশন হচ্ছে 2 ফুটের নিচে কোনো সাবমিশন আমি দেখিনি না, অন্তত 300টা স্কেপ ছবি রেকর্ড রাখে। 300 স্কেপের মধ্যে কোনো এরকম দেখিনি যে না 1 ফিট সাবমিট হয়েছে, 2 ফিট মিনিমাম।
60 সেন্টিমিটার। ঠিক, তো 90 সেন্টিমিটার আর 120 সেন্টিমিটার হচ্ছে ম্যাক্সিমাম। তো পারফেক্ট সাইজ হচ্ছে হয় 90 সেন্টিমিটার নয় 120 সেন্টিমিটার, 3 ফুট না 4 ফুট। আর ডেপথটা মিনিমাম 45 সেন্টিমিটার, 1.5 ফুট নাহলে 2 ফুট। হাইটটা 1.5 ফুট, 1.5 ফুটের বেশি হাইট করলে প্রবলেম, কারণ আলোর ডেন্সিটিটা অনেক তখন কমে যাবে। এই যে এখন তো বিভৎস গরম, বিভৎস গরম, এই গরমের মধ্যে মেনটেন করার জন্য মানে কি কি তুমি জিনিসগুলো করেছো, ম্যানেজ করেছো, এইগুলো এবার একটু দেখো। অ্যালগি ইস্যুটা তো চলো ঠিক আছে, আমি 12 জানুয়ারি ট্যাঙ্কটা করেছিলাম, ফেব্রুয়ারি এন্ড থেকে গরম পড়ে গেছে, অ্যালগি এসছে, হেয়ার অ্যালগি এসছে, চলে গেছে। অ্যালগি এক্সিটটা আমি তোমাকে বলেছিলাম খুবই কার্যকর। অ্যালগি এক্সিটটা অ্যাকচুয়ালি কোনো কেমিক্যাল নয়, এটা অ্যাকচুয়ালি সুগার। ওটা এমনভাবে অ্যালগিটাকে করবে যাবে যে গাছের ক্ষতি হবে না, ওয়াটার প্যারামিটার ডিসব্যালেন্স হবে না। আর ওটা আমি আমার ওপিনিয়ন কন্টিনিউ আমি করি, প্রত্যেক ওয়াটার চেঞ্জে অ্যালগি চলে গেলেও কন্টিনিউ করি। এইটা সিক্রেট যে ওয়াটারটার মধ্যে অ্যালগিটা আসে। এই যে আমি তোমাকে বললাম একটা টেকনিক, যেটা হবিজদেরকেও টেকনিকটা আমার বলার দরকার। এই ধরো স্কেপের মধ্যে এই যে গাছের গুঁড়িটা দেখো, ওপরে কিন্তু অ্যালগিটা সবুজ হয়ে গেছে, ঠিক আছে, এখানে সবুজ হয়ে গেছে, এখানে সবুজ হয়ে গেছে। তুমি যদি দেখবে ওইদিকে সবুজ অ্যালগি ধরে রয়েছে, সব কাঠের মধ্যে অ্যালগি ধরে রয়েছে, পাথরের মধ্যে অ্যালগি হয়ে গেছে, এই দেখো পাথরের মধ্যে অ্যালগি হয়ে গেছে। তোমার ওদিকে একটু দেখিয়ে দাও, ওখানে দেখো অ্যালগি হয়ে গেছে। এই অ্যালগিটা কিন্তু গাছের গায়ে বা কাঁচে আসবে না, পাথরে আর কাঠের ওপরই থাকবে, যেটা ন্যাচারাল লুকস দেবে। কীভাবে? এইটা যদি তোমাকে আমি বলি যে এটা অনলি ফর অ্যালগি এক্সিটের জন্য। আচ্ছা, এটা আমি বলতে পারবো ল্যাবরেটরির মতো টেস্ট করে বলছি। আচ্ছা, অ্যালগি এক্সিট উইকলি তুমি ইউজ করো, ওটা তো অ্যাকচুয়ালি সুগার, গাছের যে মানে অ্যালগির খাবারটা দেয়, অ্যালগিতে জন্য খাবারটা পেয়ে গেলে আর গাছের পাতায় বা কিছুতে কাঁচের ওপর যায় না, মানে ক্রমবর্ধমানটা হয় না, এক জায়গায় ওরা নিস্তেজ হয়ে যায়। তো অ্যালগি এক্সিট ইউজ করলে কি হবে, অ্যালগি সুগারটা পাবে গাছের মধ্যে, এই জায়গাটা ধরো অ্যালগিটা থাকবে, তুমি এটা চাইছো সবুজ হয়ে থাকবে, কিন্তু কাঁচের গায়ে যাবে না। আচ্ছা, আরেকটা জিনিস টেকনিক, সেটা হচ্ছে যে প্রত্যেক উইকলি কম্পিটিশন ট্যাঙ্ক, কিছু নেই, তুমি কিছু দেখতে পাচ্ছ কোনো ময়লা নেই, একবার স্ক্র্যাপ করে দাও। কিছু নেই হলে স্ক্র্যাপ করবো, কাছে কিছু আসুক, গ্রিন অ্যালগি ডাস্ট অ্যালগি হোক, তখন আমি স্ক্র্যাপ করবো। উইকলি যেমন ম্যান্ডেটরি ওয়াটার চেঞ্জ আমার 50%, আর ওয়াটারটা কম্পিটিশন ট্যাঙ্কে 60% চেঞ্জ করা দরকার। আচ্ছা, 60% কেন? কারণ কম্পিটিশন ট্যাঙ্কটা তো আমাকে একটা সময়ের মধ্যে এস্টাবলিশ করতে হবে। আচ্ছা, 2 মাস 3 মাস বা 4 মাস। তো 4 মাসে ওয়াটার চেঞ্জ সপ্তাহে একদিনের জায়গায় যদি 2 দিনও করে দিই, ওর ওয়াটার প্যারামিটার ভেরি গুড থাকবে। প্লাস যতবার ওয়াটার চেঞ্জ করি ততবার আমার সিচেমের প্রোডাক্টগুলো আমি দিচ্ছি, ওয়াটার প্যারামিটারটা ব্যালেন্স থাকছে। আর যতটাই ওয়েস্টেজ থাকছে, আমার দেখছো মাছ প্রচুর। এটা আবার একটা কেনও বলি, আগের ভিডিওতে বলেছিলাম, এদিকে কন্টেস্ট ট্যাঙ্কের মধ্যে মাছ নেই। হ্যাঁ, খুব 4-6টা মাছ, ছোট্ট ছোট্ট মাছ এত বড় ট্যাঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে, আর কোনো মাছ নেই। এখানে প্রত্যেকটা মাছের কালারেশন, প্রত্যেকটা মাছ হ্যাপি এনভায়রনমেন্টে, কোনো মাছের দেখবে না ডিস্টার্বড আছে। তো আমার যদি মাছ ডিস্টার্ব না থাকে, আমি সমান অনুপাতে মাছটাও রাখতে পারি। তো আমি এখানেও চেয়েছি যে হ্যাঁ, সম পরিমাণে গাছ, সম পরিমাণে মাছও থাকবে। মাছ কেন থাকবে না? এখানে 4টে মাছ ঘুরে বেড়াবে। মাছ বাড়ালে 2-3টে প্রবলেম, পুপ করবে, খেতে দিলে পরে খাবারটা গিয়ে ওয়েস্ট হবে, অ্যামোনিয়া তো বাড়বে, ওয়াটার প্যারামিটারও মেনটেন করতে পারছে না, সেই জন্য মাছও কম রেখেছি কন্টেস্ট ট্যাঙ্কে। তো আমি বলবো যে কন্টেস্ট ট্যাঙ্কে এটা লিমিটেড মাছ, আমি একটু বেশি রেখেছি, আমি এক্সপিরিয়েন্সের জন্য রেখেছি। যারা নতুন করবে তারা অল্প মাছই রাখবে, কিন্তু মাছের হেলথ যেন গুড থাকে। আচ্ছা, এবারে বলো যে এই ট্যাঙ্কে ফার্টিলাইজারের ডোজিংগুলো তুমি কিভাবে দিয়েছো? দেখো, কন্টেস্ট ট্যাঙ্ক বলে আমার সব থেকে দরকার হচ্ছে গাছটাকে ঠিকমতো কালারেশন আনা, স্কেপটাকে দাঁড় করানো। স্কেপটা দাঁড়াবে কিসের ওপরে? প্ল্যান্টের ওপরে। আর প্ল্যান্ট অ্যাকচুয়াল দাঁড়াবে হচ্ছে ওয়াটার প্যারামিটার আর ফার্টিলাইজার, কার্বন ডাই অক্সাইড। দেখো, কার্বন ডাই অক্সাইডটা আমি ওখানে ছিল, আমি এখানে লাগিয়েছি, এর একটা রিজন আছে। ফ্লোটা যেদিকে আসছে আমার ধাক্কা, কার্বন ডাই অক্সাইডটা আমার ডিস্ট্রিবিউট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ফার্টিলাইজার এপিটি মানে এস্টিমেটিভ ইন্ডেক্স, তোমার একটা ভিডিও আমি রিসেন্ট দেখলাম, এস্টিমেটিভ ইন্ডেক্স, ঠিক জিনিসটা যেই পরিমাণে বেশি দেওয়া হয়। তো যতটা প্ল্যান্ট যদি কেউ এরকম ডেন্স প্ল্যান্টেশন করে, তার উপরে কন্টেস্ট ট্যাঙ্ক রেডি করে, তাহলে শুরু থেকে সে প্রফিটও, ইজি লাইফের প্রফিটও ইউজ করবে। আমি করেছি সপ্তাহে 100 লিটারে 5 ml 2 বার, আর উইকলি একবার হচ্ছে এপিটি কমপ্লিট অথবা এপিটি এস্টিমেটিভ ইন্ডেক্স। যদি গাছ একটু কম থাকে তাহলে কমপ্লিট এপিটি 3, আর গাছ যদি ডেন্স থাকে যে গাছে পুরো নিয়ে নেবে, ফার্টিলাইজারটা এক্সেস থাকবে না জলে, তাহলে এপিটি এস্টিমেটিভ ইন্ডেক্স ইউজ করবে। আর এপিটি এস্টিমেটিভ ইন্ডেক্সটা খুব হাই কনসেন্ট্রেট, এপিটি 3ও হাই কনসেন্ট্রেট, ওগুলো 10 দিনে একদিন ইউজ করলেও ভালো। কিন্তু মানে তুমি বলছো যে সপ্তাহে 3 দিন ফার্টিলাইজার দিলেই যথেষ্ট, এনাফ, তার বেশি দেবে।
রেগুলার ফার্টিলাইজ করবে না। আচ্ছা, রেগুলার একটা গাছ কি হয় বলো তো, ফিল্টারেশন তো রানিং থাকে, ফার্টিলাইজারগুলো ম্যাক্সিমাম ফিল্টারে চলে যায়, ফিল্টার স্পঞ্জের মধ্যে আবার যখন ফ্লো হয় আবার বেরিয়ে আসে, ওটা তুমি ভাবলে গাছ নিয়ে নিল পরের দিনের জন্য আবার থেকে যায়, ওটা আবার রোটেশন হয়। ফার্টিলাইজারটা একদম জিরো না হয় ফার্টিলাইজ করলে অ্যালগি চলে আসবে, সেই জন্য একদিন বাদ একদিন বা দুদিন বাদ একদিন ফার্টিলাইজ করলে ভালো হয় কম্পিটিশন ট্যাঙ্কে, কিন্তু যে কোনো ট্যাঙ্কে। আচ্ছা, এই যে দুরকম ফার্টিলাইজার যে তুমি ডোজ করছো, এতে কোনো রকম প্রবলেম কিছু ক্রিয়েট করে? আমি বলি কেন আমি দুরকম করছি, আমি তো একটাও করতে পারতাম। ইজি লাইফ প্রফিটোটা অল ইন ওয়ান, ম্যাক্রো মাইক্রো দুটোই আছে, কনসেন্ট্রেশনটা কম, এপিটির অনুপাতে কনসেন্ট্রেশনটা কম। ধরো যেখানে তুমি ম্যাঙ্গানিজ দিচ্ছে বা দিয়ে দিচ্ছে ওটা ডবল দিচ্ছে, এটা কম দিচ্ছে, তাহলে আমি দুদিন আমি কম খাওয়ালাম আর রবিবারটা আমি ঢেলে মাংস ভাত খাওয়ালাম, বুঝতে পেরেছি সোজা কথা। একদিনে প্রতিদিন যদি তুমি এখন মাটন খাও, রোববারে মাথা তোমার পেট খারাপ হয়ে যায়, আবার একটু তো দরকার শরীরে দিতে হবে, এটাও ঠিক। একদিন আমি দিলাম, একদম ব্যালেন্স থাকবে, নেচার থাকবে। আচ্ছা, কোনোটা কম বেশি হয়ে গেলে তখনই গন্ডগোল হবে। ইজি লাইফটা অল ইন ওয়ান, কিন্তু কনসেন্ট্রেশন কম, ওটা দুবার 5 ml 100 লিটার। আবার যখন রোববার আসবে, রোববারে করে বা 10 দিনে একদিন একটু পাঠার মাংসের মতো খাইয়ে দিলে। আচ্ছা, এবারে বলো যে এই যে যারা কন্টেস্ট্যান্ট বানাবে পরবর্তীকালে বা ধরো আমাদের ভিডিও থেকে যে বানাতে চাইবে, তো তুমি কোন ধরনের প্লান্টসগুলো সাজেস্ট করো যেটা তোমার কন্টেস্ট্যান্টের জন্য একদম আইডিয়াল হবে? আইডিয়াল বলতে দেখো, কন্টেস্ট্যান্ট তো মস ছাড়া কল্পনা করা যাবে না। মস ছাড়া সেই ন্যাচারাল লুকস, প্রথম থেকে যে বললাম যে আমি একটা সিনারি ভেবেছি, একটা যদি ওয়াইল্ড সিনারি ভেবেছি, পাহাড়ের ভেবেছি, গাছের ওপর ভেবেছি, গাছের গায়ে যদি ন্যাচারাল হয় তাকে মস হবে, মস তোমাকে ইউজ করতে হবে। আমি যেটা ইউজ করেছি উইপিং মস, কেন আমার 3টে স্টেপে একে নামানো হচ্ছিল, স্টেপ বাই স্টেপ। যেমন এখান দিয়ে গাছের একটা ডাল এসছে, তার উপরে মস হয়ে ঝুলে পড়ছে, সেকেন্ড স্টেপে মস হয়ে ঝুলে পড়ছে, থার্ড স্টেপে মস হয়ে ঝুলে পড়ছে। পিনান্ডিপিডা ইউকেটা হচ্ছে এপিটাইট, গ্রোথ রেট ফাস্ট। আমি এপিটাইট হিসাবে যদি এখন বুসিফ্লেন্দা পুরো ইউজ করে দিতাম বা শুধু যদি অ্যানোবিয়াস ইউজ করতাম, তাহলে গ্রোথটাই গ্রোথ পাওয়া যেত, এইটুকু সময়ের মধ্যে হতো না, 1 বছর 1.5 বছর সময় লাগবে। তাহলে পিনান্ডিপিডা ইউকেটা ইউজ, যেহেতু টাইম পিরিয়ড কম সেই জন্য এইগুলো তুমি পিনান্ডিপিডা ইউকেটা ইউজ করতে পারে। রিসিয়া মসটা আমি এই কারণে দুটো জায়গায় ইউজ করেছি, এর ফটোইন্টেন্সিটি রেটটা হাই, যখন তুমি ফটোটা নেবে এই বাবলস গুলো আসবে ফটো। ঠিক 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 ঠিক। তারপর ধরো এই বুসিফ্লেন্দ্রা মিনি একটু দেওয়া হয়েছে, সামনে রেনকি মিনি একটু দেওয়া হয়েছে, এই ধরনের প্ল্যান্ট যা যা এখানে দেখছো, মানে যেগুলো তোমার ফাস্ট গ্রোয়িং তাড়াতাড়ি তোমাকে রাখতেই হবে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এবারে এই ট্যাঙ্কের যে ফটোগুলো যে আমরা তুলবো, তো পরে তো সব দেখতেই পারবে ভিডিওর মাধ্যমে, তোলার পরে সাবমিশন যে প্রসিডিওরটা কি আছে? আর অনলাইন প্রসেস যেটা আমি তোমায় বলছি, iaplc.com বা iaplc 2025 টাইপ করলো গুগলে গিয়ে, 2025 টাইপ করলে পরে ওয়েবসাইটটা iaplc খুলে গেল, অফিসিয়াল ওয়েবসাইট দেখবে, ওখানে এখন দেওয়া আছে 31 মে পর্যন্ত হচ্ছে লাস্ট সাবমিশন ডেট। অ্যাকোয়াস্কেপ সাবমিশন ফ্রি, কোনো টাকা লাগছে না। সেখানে তুমি ওখানে ক্লিক করলে পরে ওখানে অপশন ওপেন হলো, ওখানে তোমার নাম দিলে, ইমেল আইডি দিলে, ফটোটা তুমি যেটা সাবমিট করতে চাইছো ফটোটা তোমার কিন্তু জেপিজি ফরম্যাটে হওয়া উচিত, আর 5 MBর নিচে। 5 MBর বেশি ফটোর কিন্তু মেমোরি হলে ওটা আপলোড হবে না। আচ্ছা, 5 MBর নিচে, আর মিনিমাম 1500 পিক্সেল। আর সেটা তুমি আপলোড করে দিলে, ইমেল আইডি দিলে, স্কেপটা একটা নাম দিতে হবে তোমাকে, যেমন আমি নাম দিয়েছি। ওয়ার্ল্ডকে সেভ করতে গেলে গাছ কাটা বন্ধ করতে হবে, তার উপরে হচ্ছে সেভ ট্রিজ, সেভ আর্থ, সে একটা দিল উইন্ড, বায়ু, হ্যাঁ অনেক রকম নাম থাকে, সে তার মতো করে একটা স্কেপের নাম দিল যেটা তার সাথে ম্যাচ করছে। আর কি ডিটেলস তোমার দিতে হয়? নামটা দিলে, নামটা দেওয়ার পর তোমার অ্যাকোয়াস্কেপের কত বয়স, কি কি প্ল্যান্ট ইউজ করেছো, সেই ডিটেলসগুলো সব ওখানে টাইপ করে দিল, যেরকম স্টেপ বাই স্টেপ বলবে, ওটা অনলাইন সাবমিশন করে দিয়ে, ট্যাঙ্ক সাইজ এইগুলো সম্ভবত দিতে, ট্যাঙ্ক সাইজ সব ডিটেলস দিয়ে দেবে, কত ট্যাঙ্ক সাইজ, কত হাইট, কি লাইট ইউজ করেছো, কি ফিল্টার ইউজ করছো, সেগুলো সব দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পরে সাবমিট করলে ওরা একটা কনফার্মেশন ইমেল দেবে, সাবমিট হবে। এরপর আগস্টে না সেপ্টেম্বরে ওদের ওই অ্যানাউন্সমেন্টটা হবে, টপ 300 ওরা ম্যাগাজিনে রাখে। সাবমিশন তো প্রায় 3000-এর কাছাকাছি, 2500-এর কাছাকাছি হয়, 2000-এর ওপরই হয়, তার মানে 300টা সিলেকশন করে ম্যাগাজিনে রাখে। টপ 10 মনে হয় অনার প্রাইস, টপ 20 অনার প্রাইস পায়। এইভাবে তোমাকে সিলেকশনটা করে সাবমিট করে দিতে হবে, অনলাইন প্রসেস, পুরো ফ্রি প্রসেস। তাহলে কেমন লাগলো রাজীবদার সাথে এই ডিসকাশনটা? আশা করি এই ডিসকাশনের মাধ্যমে একটা কন্টেস্ট ট্যাঙ্ক সম্বন্ধে একটা অনেক বড় ডাউট ক্লিয়ার করতে পেরেছি বলে আমি আশা রাখি। এবারে আমাদের পালা ছিল এই সুন্দর ট্যাঙ্কটার একটা সুন্দর করে ফটোশ্যুট করা। তবে ফটোশ্যুট করার আগে যে জিনিসগুলো অবশ্যই দেখা দরকার সেটা হলো ট্যাঙ্ক পুরোপুরি ক্লিন দেখতে হতে হবে। প্লান্ট যা যা কাটার সব আগে থেকেই কেটে শেপে এনে রাখতে হবে। কোনো একটা ঝোপে হয়তো একটা স্টেম বেরিয়ে আছে, কোথাও হয়তো একটু মস অল্প গ্রো করে আছে,
ওগুলো কিন্তু থাকলে চলবে না। এগুলো সব আগে থেকে কেটে শেপে এনে রাখাটা জরুরি, নালে কিন্তু পয়েন্ট কাটাই যায়। এবারে ফটোশ্যুটের সময় যেটা করা প্রয়োজন সেটা হলো ট্যাঙ্কে যা যা ইকুইপমেন্টস আছে সব বের করে দিতে হবে। ফিল্টারের ইনলেট আউটলেট পাইপ বের করে দিন, ট্যাঙ্কে যদি CO2 ডিফিউজার থাকে বের করে দিন, মানে যা যা এক্সট্রা ইকুইপমেন্টস আছে সবটা বের করে দিতে হবে, যাতে পুরো ভিজুয়ালে কোনো রকম অবস্ট্রাকশন না হয়। এছাড়া ফিনিশিং টাচ হিসাবে রাজীবদা ট্যাঙ্কের গ্লাসটা ভালো করে স্ক্র্যাপ করে দিচ্ছে, যাতে কোনো রকম অ্যালগি স্পট না দেখা যায়। নেক্সট স্টেপ হলো অ্যাকুরিয়ামের লাইটটুকু বাদ দিয়ে বাইরের কোনো লাইট যাতে ক্যামেরা লেন্সে না এসে পৌঁছায় তার ব্যবস্থা করা। ব্যবস্থা বলতে আমরা এখানে যেটা করেছি সেটা হলো ট্যাঙ্কের চারিদিকে ব্ল্যাক পেপার দিয়ে ঘিরে দিয়েছি। ব্ল্যাক পেপার দিয়ে অ্যাকুরিয়ামের লাইটটাও ব্লক করতে হয়েছে, যাতে অ্যাকুরিয়ামের উপর থেকে কোনো লাইট সোর্স ক্যামেরা লেন্সে না এসে পৌঁছায়। ট্যাঙ্কের মধ্যে একটা সাদা ওয়ালের রিফ্লেকশন আসছিল, সেটাও আমরা ব্ল্যাক পেপার দিয়ে ব্লক করে দিয়েছিলাম, যাতে কোনো রকম রিফ্লেকশন আর না পড়ে। এই তো গেল 3টে স্টেপ। লাস্ট স্টেপ যেটা থেকে গেল সেটা অবশ্যই শ্যুট। এবার ছবি তোলার ব্যাপারটা আপনি ফোন বা ক্যামেরা দুটোর যে কোনো একটা দিয়ে করতেই পারেন, তবে ফোন দিয়ে যদি তোলেন তার সেন্সার এবং প্রসেসিং কোয়ালিটি যেন অবশ্যই ভালো হয়। আর DSLR ক্যামেরা হলে তো কোনো সমস্যাই নেই, আপনি যে কোনো DSLR ক্যামেরা দিয়ে ছবি তুলতেই পারেন। তবে কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু DSLR ইউজ করাটাই বেটার অপশন। এবার আপনি DSLR ইউজ করুন বা ফোন ইউজ করুন, দুটোর ক্ষেত্রেই কিন্তু একটা ট্রাইপড আবশ্যক, কারণ পারফেক্ট ছবি তুলতে গেলে প্রচুর ছবি তুলতে হবে সেম ক্যামেরা অ্যাঙ্গেল রেখে। হাতে তোলাটা পসিবল নয়, কারণ হাতে তুললে আপনার প্রতিটা ছবির অ্যাঙ্গেল এদিক ওদিক হয়ে যাবে, আপনি অ্যাকুরিয়ামের দিকে ফোকাস করতে পারবেন না। তাই ক্যামেরার সাথে একটা ট্রাইপড মাস্ট। এর পরের স্টেপ ছিল রাজীবদার, সেটা হচ্ছে যেহেতু ফিল্টার বের করে দেওয়ার ফলে অ্যাকুরিয়ামে কোনো রকম ওয়াটার ফ্লো ছিল না, তাই ছবিতে দেখতে যাতে ভালো লাগে তাই জন্য অ্যাকুরিয়ামের সারফেস লেভেলে আর্টিফিশিয়ালি ওয়াটার ফ্লো ক্রিয়েট করার দরকার ছিল। এতে কি হয়, অ্যাকুরিয়ামটা ছবিতে দেখতে আরও ন্যাচারাল লাগে। তাই সেই ওয়াটার ফ্লো বা রিপেলস যেটা হয় সেটা ক্রিয়েট করার জন্য রাজীবদা যেটা করেছিল, যে হেয়ার ড্রায়ার যেটা হয় সেটা দিয়ে অ্যাকুরিয়ামের সারফেস লেভেলে হাওয়া দিচ্ছিল, যার ফলে খুব সুন্দর একটা ওয়াটার ফ্লো তৈরি হয়েছিল। লাস্ট স্টেপ যেটা সেটা আমার ফটোশ্যুট। ফটোশ্যুটের ব্যাপারে একটু ছোট করে বলে দিই, ক্যামেরার মেন 3টে সেটিংস: শাটার স্পিড, অ্যাপারচার আর ISO। এখানে শাটার স্পিডটা অবশ্যই বাড়িয়ে রাখবেন যাতে মাছের মুভমেন্টগুলো পরিষ্কার আসে। অ্যাপারচারও একটু বাড়িয়ে রাখবেন যাতে ট্যাঙ্কের ফ্রন্ট এবং ব্যাক ক্লিয়ারলি ভিজিবল হয়। আর ISO আপনার ট্যাঙ্কের লাইট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এই অপশানটা কিন্তু ফোনের জন্যও প্রযোজ্য, কারণ এখন প্রতিটা লেটেস্ট স্মার্টফোনের ক্যামেরাতেই ম্যানুয়াল অপশান থাকে। হ্যাঁ, একটা DSLR এর তুলনায় সেটিংসটা একটু এদিক ওদিক করতে হবে ঠিকই, বাট বাকি সেটিংসটা অলমোস্ট এক। এই তো গেল একটা কন্টেস্ট ট্যাঙ্কের জার্নি রাজীবদা কীভাবে করেছে তার একটা ডিসকাশন। একটা কন্টেস্ট ট্যাঙ্ক কীভাবে ফটোশ্যুট করতে হয়, শুধু কন্টেস্ট ট্যাঙ্ক নয়, যে কোনো অ্যাকুরিয়াম কীভাবে ফটোশ্যুট করতে হয় আমি যতটা সম্ভব তার একটা ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করেছি। তবে ফটোশ্যুট করতে গিয়ে আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা একটু বলি। সেটা হলো অ্যাকুরিয়ামে ফিশদের নিয়ে। ফিশের পরিমাণ অ্যাকুরিয়ামে এতটাই বেশি ছিল যে তাদেরকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছিল। কেন? কারণ প্রতিটা কন্টেস্ট ট্যাঙ্কে দেখবেন মাছের মুভমেন্টটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাদেরকে যখন স্কুলিং করানো হয় বা বলতে পারেন তাদেরকে যখন এক ঝাঁক বাঁধিয়ে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়া হয়, সেই সময় ছবিটা তুললে কিন্তু ছবিটা খুব সুন্দর আসে।
এখানে গ্লাসে একদিক থেকে রাজীবদা থাবড়া দিচ্ছে, অন্য আরেকজন আরেক দিক থেকে থাবড়া দিচ্ছে। এতে মাছগুলো ভয় পেয়ে স্কুলিং করে নিচ্ছিল ঠিকই, কিন্তু আরও যে স্পিসিসের মাছগুলো ছিল তারা স্কুলিং করছিল না। এতে ফটোশ্যুটেও কিছুটা অসুবিধা হচ্ছিল। তো এই কারণেই একটা কন্টেস্ট ট্যাঙ্কে মাছের পরিমাণ ট্যাঙ্ক সাইজের থেকে কম থাকে, যাতে তাদেরকে ফটোশ্যুটের সময় কন্ট্রোল করা যায়। তবে রাজীবদা যেটা বলল যে মাছ যদি সুস্থ থাকে তাহলে তাদেরকে রাখতে সমস্যা কোথায়। হ্যাঁ, এটাও ঠিক যে অ্যাকুরিয়ামে যা মাছ ছিল তারা যথেষ্ট হেলদি কন্ডিশনে ছিল, কিন্তু ওই ফটোশ্যুটে প্রবলেম হয়। এই যা প্রপার রুল মেনটেন করে ফটোশ্যুটটা করা যায় না। তবে পরের বার রাজীবদা যদি আবার আমায় ফটোশ্যুট করতে ডাকে, তখন আমরা অবশ্যই চেষ্টা করব যে মাছ কমিয়ে একই প্রজাতির মাছ রেখে যাতে ফটোশ্যুটটা সুন্দরভাবে করা যায়। জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওর কোনো জায়গা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর রাজীবদার থেকে যদি কিছু জানার থাকে ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার দিয়ে দিচ্ছি, ওনাকে ফোন করে আপনার যে কোনো ডাউট ক্লিয়ার করে নিতে পারেন। আর আমার সাথে প্ল্যান্টেড অ্যাকুরিয়াম রিলেটেড যদি কোনো ডিসকাশন করার থাকে তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে মেসেজ করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আর ফেসবুক বলতে আরেকটা কথা আমার মনে পড়লো, আমি রিসেন্টলি একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছি ওই দ্য বং অ্যাকোস্কেপার নামে। আপনারা চাইলে জয়েন করতে পারেন, আপনাদের অ্যাকুরিয়ামে ছবি দিতে পারেন, অ্যাকুরিয়াম সংক্রান্ত কোনো সমস্যা হলে সেটা পোস্ট করতে পারেন। এই মুহূর্তে আমার টিম খুবই ছোট, তবু আমরা যতটা সম্ভব চেষ্টা করব আপনাকে যথাযথ সাহায্য করার। আর কোনো অভিজ্ঞ হবিস যদি বং অ্যাকোস্কেপারে অ্যাজ আ মডারেটর হিসাবে জয়েন করতে চান তাহলে করতে পারেন, তাতে আমি ভীষণ আনন্দিত হব। শুধু তার জন্য আমাকে পার্সোনালি একটু মেসেজ করে দেবেন প্লিজ। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।